ওপারের মেয়ে। মেয়েটি পরপর 3 দিন এলো বাংলোয়। মিষ্টি চেহারা, মাথা ভর্তি রেশমের মতো চুল, বয়স 10-11 হবে। কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বলেই মনে হয়। মেয়েটিকে প্রথম দেখাতেই ভালো লেগেছে আমার। নতুন বদলি হয়ে আসায় এদিকের কিছুই চিনি না। আমার স্বামী সরকারি চাকরি করে, ফলে নতুন নতুন জায়গায় আমাদের ঘুরতে হয়। নতুন কোথাও গেলে আশেপাশের লোকজনের উৎপাতটা নীরবেই হজম করতে হয়। বদলির খবর শুনে চমকে উঠেছিলাম। আর জায়গার নাম শুনে তো ভিমরি খাবার জোগাড়। ধবলপুর। এ নামে যে কোনো এলাকা আছে জানা ছিল না। নাম শুনে নাক ছিটকে ছিলাম। কিন্তু এখানে আসার পর দুঃখ কিছুটা হলেও কমেছে। এখানকার প্রকৃতি অসম্ভব সুন্দর। এদেশে জাফলং ছাড়া এত সুন্দর জায়গা আছে এখানে না এলে কোনোদিনই জানা হতো না। 3 রুমের ছোট্ট বাংলো, উপরের তলায় 2টো রুম। বারান্দায় দাঁড়ালে চোখে পড়ে অবারিত অবারিত সবুজের সমারোহ। তারপরে এই একটি নদী এঁকে বেঁকে গেছে বহুদূর। আগস্টের এই উষ্ণ দিনেও ঝিরঝিরে ঠান্ডা বাতাস বুকে কাঁপন ধরায়। বাংলোর লনে ফুটে রয়েছে জানা অজানা অসংখ্য ফুল। ওখানে সারাদিনই প্রজাপতি উড়ে বেড়ায়। বাংলোটা অনেক পুরনো। রং আর বার্নিশ দিয়ে তার বার্ধক্য ঢেকে রাখা হয়েছে। এলাকাটা সৌন্দর্যের লীলাভূমি হলেও শহর থেকে অনেক দূরে। এখানে লোকজনের আনাগোনা খুব কম। অন্য কেউ হলে দুদিনেই হাঁপিয়ে উঠত, কিন্তু আমি একা থাকতেই পছন্দ করি। শুধু রাতে কেমন ভয় ভয় করে। গত রাতে বুবুর কাছে চিঠি লিখেছি, গল্পের বই চেয়ে। তাড়াহুড়ো করে আসায় আমার শখের জিনিসগুলোই আনা হয়নি। চিঠিটা পোস্ট করা হয়নি এখনো। আমার স্বামী গত সপ্তাহে শহরে গেছে গাড়ি নিয়ে, এখনো ফেরেনি। এখানে এই গাড়িটাই হচ্ছে আমাদের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। এখন পর্যন্ত অন্য কোনো ব্যবস্থা নজরে পড়েনি। এমনকি নদীতে একটা নৌকাও নয়। কি জানি, এখানকার মানুষ হয়তো পায়ে হেঁটেই শহরে যায়। বাংলোয় এখন আমি, আমার মেয়ে মিতুল আর কাজের মেয়ে। বাংলোর পেছনে একটি শান বাঁধানো পুকুর। পুকুরের ধারে 2টো ছাপড়া নিয়ে থাকে বাংলোর কেয়ারটেকার। তা যে কেয়ারটেকার সে নিচ্ছে তা বলার নয়। বাংলোর রুমগুলোকে বাস উপযোগী করতে পুরো 2 দিন লেগেছে আমার। প্রথম দিকে মৃদুলের কথা ভেবে একটু নিরাশ হয়েছিলাম। আমার মতো হয়নি ও, হয়েছে ওর বাবার মতো। গত মাসেই 7-এ পা দিল। এত চঞ্চল, একটুও শান্ত থাকতে পারে না। তাই ভাবছিলাম মেয়েটা না আবার নিঃসঙ্গ বোধ করে। কিন্তু এখন আর সে ভয় নেই। আজ বিকেলেও সেই মেয়েটা এসে মিতুলের সঙ্গে অনেকক্ষণ খেলেছে। মেয়েটি প্রথম আসে গত পরশু। ওর দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। একটি ফুটফুটে চেহারার মেয়ে, সারা লনময় ছুটোছুটি করছে। সঙ্গে আমার মেয়ে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম। এই সুযোগে মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে খেলতে বেরিয়েছে। আমাকে দেখে মেয়েটি থমকে গেল, আর মিতুল ধরা পড়ে হাসতে লাগলো। আমিও হেসে ফেললাম। আমার এই এক দোষ, মেয়েকে হাসতে দেখলে শত রাগের মাঝেও হাসি চেপে রাখতে পারি না। লনে রাখা চেয়ারে গা এলিয়ে দিলাম। মেয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা জানো, এই মেয়েটা না আমার বন্ধু। মেয়েটিকে কাছে ডাকলাম। ধীর পায়ে এগিয়ে এলো সে। পাশে রাখা বেতের চেয়ারে তাকে বসতে বললাম। মেয়েটি দাঁড়িয়েই রইল। খেয়াল করলাম তার চোখের মনে কটা কটা। ফর্সা গায়ে সবুজ ফ্রকে তাকে একদম পরীর মতো লাগছে। শুধু ডানার অভাব। গলায় ঝুলছে একটি চেন, তাতে এ অক্ষরের লকেট। মেয়েটির উপর আমার রাগ হলো। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখনো বাইরে কেন? অন্ধকারে ফিরবে কেমন করে? তাই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, বাড়ি কোথায় তোমার? ওপারে, শান্ত জবাব মেয়েটির।
নদীর ওপারে? সে তো অনেক দূর, তাও আবার নদী পেরোতে হবে। তুমি একাকী যাবে কি করে? সাঁকো আছে। মেয়েটি আমার দিকে তাকায়, অমনি চমকে উঠি। তার চোখে কি কিছু দেখলাম, গা ছমছম করে ওঠে। সেটা এই পরিবেশের কল্যাণেও হতে পারে। মেয়েটি চলে যাচ্ছে দেখে ডাক দিই, একটু দাঁড়াও, সাথে লোক আর আলো দিই। যেতে যেতে সূর্য ডুবে যাবে। লাগবে না, অস্পষ্টভাবে বলে মেয়েটি চলে যায়। মেয়েটিকে দেখে প্রথম দিন ভয় পেয়েছিলাম, ভাবতেই এখন হাসি পায়। তবে আশ্চর্য লাগে, মেয়েটির নাম এখনো জানি না, অথচ সে 3 দিন এখানে এসেছে। সে এলেই কিছু জিজ্ঞেস করতে ভুলে যাই। কাল শুনে অদ্ভুত সুরে মেয়েটি গান গাইছে আর মিতুলের দোলনায় দোল দিচ্ছে। কাছে গিয়ে বললাম, তুমি এ গান কোথায় শিখেছ? ওপারে। ওপারটা খুব সুন্দর না? মনে মনে ঠিক করলাম আর দেরি নয়, ও ফিরলেই ওপারে যাব। হ্যাঁ, সুন্দর আর ঠান্ডা, বলে মেয়েটি আবার সুর ভাসতে থাকে। ঠান্ডা বলছো কেন? বলো শান্ত। না, ঠান্ডাই, নির্লিপ্ত জবাব মেয়েটি। কেমন ঠান্ডা দেখতে হয়? ওর কথায় মজা পাই আমি। নিচে গাড়ির হর্ন শোনা গেল। নিশ্চয় মিতুলের বাবা জাহিদ ফিরেছে। গিয়ে দেখি ধুলোয় একেবারে ফর্সা হয়ে গেছে কাঁচা রাস্তা। কাজেই এ অত্যাচার সহ্য করতেই হবে। কেমন যেন বিমর্ষ মনে হচ্ছে ওকে। অজানা আশঙ্কায় দুলে উঠল মন। বললাম, কিছু হয়েছে নাকি? না। কাপড় ছেড়ে বাথরুমে ঢোকে জাহিদ। গোসল ছেড়ে ফ্রেশ হয়ে খেতে বসলো ও। সঙ্গে আমি আর মিতুলও বসে গেলাম। মিতুলই প্রথম ফাঁস করলো ব্যাপারটা। বাবা, আমার না একটা বন্ধু হয়েছে। বন্ধু? কি রকম? অবাক হলো ও। এবার আমাকেই মুখ খুলতে হলো। আর বলো না, তুমি যাওয়ার পর একটি মেয়ে এসে তোমার মেয়ের মাথা ঘুরিয়ে দিয়েছে। মেয়েটি কে? তা কি আর আমি জানি? জানি, বলল ওপারে থাকে। আর জানো, মেয়েটি খুব সুন্দর, চোখ দুটো কটা কটা। এ জায়গাটা ভালো না। এতই আস্তে জাহিদ বলল যে শোনা গেল কি গেল না। কি বললে? না, বলছিলাম এখান থেকে শিগগিরই অন্য কোথাও গিয়ে উঠব। কেন? শহরে গিয়ে শুনলাম এ জায়গাটা নাকি, মানে দেখলে তো কি অবস্থায় ফিরলাম। এভাবে থাকা সম্ভব? জাহিদ, তুমি এসব কি বলছো? সুন্দর পরিবেশটা নিমেষেই অন্যরকম হয়ে গেল। আমি মিতুলকে কাজের মেয়ের সঙ্গে বারান্দায় পাঠিয়ে দিয়ে এগিয়ে গিয়ে জাহিদের কাঁধে হাত রাখলাম। আমার হাত ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইল ও। কি যেন বলতে চায়, কিন্তু পারছে না। ওর কষ্ট দেখে আমার যন্ত্রণা বাড়ে। হঠাৎ ফস করে বলে ওঠে, আমি আমার মেয়েকে হারাতে পারবো না। ওকে ছাড়া আমি কি কি নিয়ে বাঁচবো বলো? এত অসহায় ওকে কখনো দেখিনি। নিজের অজান্তেই টপ টপ করে পানি ঝরতে থাকে চোখ থেকে। ওর কথা ভেবে নিজেকে সামলে নিই। তুমি এত অস্থির হচ্ছ কেন? কে কি বললো তাই বিশ্বাস করতে হবে নাকি? এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় কেয়া। তোমার বর্ণনা শুনেই বুঝেছি আশরাফ সাহেবের কথাই ঠিক। কি বলেছেন আশরাফ সাহেব? আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় জাহিদ। তুমি জানো নদীর ওপারে কোনো বসতি নেই? না তো। বছর 20 আগের ঘটনা। জাফর আলী খান নামে এক বিরাট ব্যবসায়ী এখানে বেড়াতে আসেন সপরিবারে। এই বাংলোতেই ওঠেন তারা। প্রাণ ভরে উপভোগ করতে থাকেন প্রকৃতিকে। বেশ সুখেই কাটছিল তাদের অবসর মুহূর্তগুলো। অকস্মাৎ ঘটে গেল অঘটন। তাদের একমাত্র মেয়েকে খুঁজে পাওয়া গেল না। সমস্ত এলাকা চষে ফেলা হলো। মেয়েটির কোনো খোঁজ মিলল না। মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শেষমেশ পাওয়া গেল তাকে, মৃত, নদীতে ভাসছে। চোখ দুটো গলা, সুন্দর মুখখানা খুবলানো, চেনা যায় না। সে এক বীভৎস দৃশ্য। মেয়েটির বাবা মা তাকে চিনেছিল পোশাক আর গলার চেন দেখে।
মেয়েটির পরনে ছিল সবুজ রঙের ফ্রক। একমাত্র মেয়ের করুণ পরিণতি সহ্য করতে পারলেন না জাফর সাহেব, হার্ট অ্যাটাকে মারা গেলেন। আর মিসেস জাফর পরপর দুটো শোকে বোধশক্তি হারিয়ে ফেললেন। মেয়েটির নাম ছিল এশা। তারপর একদিন হঠাৎ ফিরে এলো মেয়েটি। তাকে দেখা গেল নদীর তীরে, বাংলোর লনে। মেয়েটিকে দেখা যাওয়ার কিছুদিন পর একটি অঘটন ঘটল বাংলোয়। তখন শহীদুল্লাহ নামে এক অফিসার থাকতেন এই বাংলোয়। একদিন দেখা গেল তার 8 বছরের মেয়েটি বাংলোর বাথট্যাপে ভাসছে। আশ্চর্যের ব্যাপার, মেয়েটির মুখ ছিল খুবলানো। নির্জন হলেও এই এলাকায় হিংস্র কোনো জন্তু নেই। ওই ঘটনার পর ভয়ে বাংলোয় থাকা বন্ধ করে দেন অফিসাররা। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। হঠাৎ মেয়েটির কথা মনে পড়ে, সুন্দর আর ঠান্ডা। পরদিন সকালেই গেলাম নদীর তীরে। কোনো সাঁকোর নামগন্ধও নেই। নদীর ওপারে ঘন বন। সমাপ্ত।